বেলতলি গ্রামেই বাস করত দুই বোন, সুমি আর মলি। তাদের বাবা হরেন ছিলেন একজন পরিশ্রমী কৃষক। দিনভর মাঠে খেটে ঘরে ফিরত কাদা মাখা কাপড়ে, কিন্তু তার মুখে থাকতো হাসি। মা মারা গেছেন ছোটবেলায়, তাই বাবাই ছিল দুই মেয়ের পৃথিবী। মলি, আই মলি, ওঠ বোন, সকাল হয়ে গেছে তো। দিদি, একটু ঘুমোতে দাও না, মাত্রই তো সকাল হলো। না রে বোন, ওঠ, একটু দেরি হলে বাবা আবার না খেয়ে মাঠে চলে যাবে। তুই ভাতটা চুলায় বসা, আমি বাইরের কাজগুলো সেরে নি। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি রান্না বসাচ্ছি, তুই যা, আমি এক্ষুনি উঠছি। বাবা, বাবা, এ কি, তোমার কাশি তো বেরিয়ে চলেছে। আরে না রে মা, সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা, এজন্যই মনে হয় একটু বেশি কাশি লাগছে রে। না বাবা না, তোমার কাশি অনেক বেড়ে গেছে। বাবা, আজ তোমায় মাঠে যেতে হবে না, আজ বাড়ি থেকে একটু বিশ্রাম করো না। না রে মা, মাটি না ছুলে শরীর বড্ড ভারী ভারী লাগে রে মা, কাজই আবার ওষুধ। কাজ না থাকলে আমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে রে মা। আচ্ছা বাবা, চলো তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসি, তারপরে মাঠে যাবে বাবা। আরে না রে মা, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে রে। আচ্ছা বাবা, ওষুধের নাম শুনলেই তুমি ভয় পাও কেন বলো তো? ওষুধের ভয় পাই না রে, শুধু টাকার ভয় পাই। ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকার দরকার রে মা, অনেক টাকার দরকার। আমাদের মতো গরিবদের এই পৃথিবীতে বাঁচাটাও যেন অভিশাপ। বাবা তুমি চলো, খাবার খেয়ে নাও। দে মা, কটা খেয়ে মাঠের দিকে যাই। দিনগুলো এমন অভাব অনটনই পার হচ্ছিল তাদের, কিন্তু হঠাৎ একদিন মাঠ থেকে ফিরে হরেন তার বুকটা চেপে বসে পড়লো বারান্দায়। সুমি, মলি, কোথায় তোরা? আমার বুকের মধ্যে কেমন জানি হচ্ছে রে। বাবা, ও বাবা, কি হচ্ছে তোমার, কেমন লাগছে? মারে, বুকের মধ্যে কেমন যেন আগুন জ্বলছে রে মা, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে মা। আহ আহ মনে হচ্ছে আমি আর বাঁচবো না। দিদি, বাবা এমন করছে কেন রে? বাবা, বাবার কি হচ্ছে রে দিদি? কিরে, কি হলো, এমন চিৎকার করছিস কেন তোরা? দেখো না চাচি, বাবা যেন কেমন করছে। তোর বাবাকে দেখে তো মনে হচ্ছে খুব অবস্থা খারাপ, এক্ষুনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যা। কি দিয়ে ডাক্তার দেখাবো রে রেনু, ঘরে খাওয়ার মতো এক মুঠ চালও নেই, সেখানে ডাক্তার কোথা থেকে দেখাবো? সুমি, মলি, দেখ তোরা কোথাও থেকে টাকা জোগাড় করতে পারিস কিনা দেখ, না হলে তোদের বাবা যে আরো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে চাচি, দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি গেলাম, আমার আবার সবজিটা চুলোয় বসানো। দিদি, মহাজনের কাছে গেলে কেমন হয়? মহাজনের কাছ থেকে ধার নিলে মনে হয় ওষুধ কেনা হয়ে যাবে। মলি রে, রমেন মহাজন একদম ভালো না, সবাই বলে ও লোক ঠকায়। ওনার কাছ থেকে কি করে টাকা ধার চাইবো বল? টাকা না হলে তো বাবা বাঁচবে না রে দিদি। তাহলে
তাহলে এখন কি করবি? আচ্ছা ঠিক আছে, দেখি কাল সকালের দিকে যাবো। কিরে, তুই হরেনের বড় মেয়ে না? তাই এখানে কি চাস রে? বাবা খুব অসুস্থ রমেনদা, যদি কিছু টাকা ধার দিতেন। টাকা ধার দিবি? তা কি জামানত দিবি শুনি? জামানত না দিলে আমি তো কাউকে টাকা ধার দিই না। হ্যাঁ, বাবার একটা জমি আছে, ওটাই দেব। জমি? হ্যাঁ, সে তো নেওয়াই যায়, তবে জমির কাগজ আনবি, তাহলে টাকা দেব। কিন্তু তোর বাবা যদি মরে যায়, জমি কিন্তু আমার হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আগে বাবা তো বাঁচুক, কাল জমির কাগজ নিয়ে আসবো। দিদি, তুই জমিটা এইভাবে দিতে রাজি হলি কেন? হিসার আছে আর কোনো পথ নেই বোন, এই মুহূর্তে বাবাকে চিকিৎসা না করালে বাবা তো মরেই যাবে। হ্যাঁ তা তো ঠিকই, আচ্ছা তুই যা ভালো মনে করিস সেটাই কর। সেদিন রাতেই হরেনের অবস্থা আরো খারাপ হলো, কাশি বেড়ে গেল। ওরে ওরে সুবি, আমি মনে হয় আর বাঁচবো না রে। এমন করে বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না, খালি তোমায় ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। সুমি আর মলি সারা রাত জেগে বাবার সেবা করলো। ভোরের আলো ফুটতেই হরেনের নিঃশ্বাস থেমে গেল। দিদি, দিদি, বাবা কথা বলছে না কেন? বাবা, ও বাবা, বাবা, বাবা কথা বলো। বাবা, তুমি আমাদের কেন একা রেখে চলে গেলে? এখন এখন আমাদের কি হবে বাবা? আমরা এবার কাকে নিয়ে বাঁচবো? কি করে বাঁচবো বাবা? কাঁদিস না রে মা, কাঁদিস না, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, কি আর করবি কেঁদে, কাঁদিস না তোরা। এভাবেই কেটে গেল কিছুদিন। হরেনে চলে যাবার পর ঘর একেবারেই শূন্য। মলির চোখে জল, পেটের ক্ষুধায় সে ছটফট করছিল। আজ যে কিছু খেলাম না দিদি, খুব খিদে পেয়েছে, ঘরে তো কিচ্ছুটি নেই। দাঁড়া রে বোন, দেখি ঘরে খুঁজে যদি কিছু পাই। আমার মন বোঝানোর জন্য বলছিস দিদি? এরপর সারা ঘর খুঁজতে খুঁজতে সে একটা কাঠের বাক্স পেল। সুমি কাঠের বাক্সটি খুলে ভেতরে ধুলো মাখা একটা চিঠি পেল, যেটা তার বাবার হাতের লেখা। তাতে লেখা ছিল, সুমি মলি, তোদের দু বোনের জন্যই জমিটা রেখে গেলাম, এই মাটি একদিন তোদের অনেক কাজে আসবে, কাঁদিস না মলি বোন। দেখ, বাবার এই রেখে যাওয়া জমিটাই হবে আমাদের আশা। কিন্তু দিদি, ওটা তো পতিত জমি, ওখানে তো গাছগাছালিতে পড়ে গেছে, দেখে মনে হয় একটা জঙ্গল। হ্যাঁ রে, ওটাই আমাদের বাবার দেওয়া উপহার, ওটা থেকে আমাদের জীবন সাজাতে হবে রে। ঠিক আছে দিদি, তাহলে চল কাল থেকে আমরা কাজ শুরু করি। হ্যাঁ রে বোন, না খেয়ে থাকলে তো আর চলবে না, আর না খেয়ে থাকলেও আমাদের কেউ খেতে দেবে না, আমাদের কাজ করেই খেতে হবে। পরদিন সকালে দু বোন কাস্তে দা ঝুড়ি নিয়ে গেল জমিতে। জমিতে ঘাসে ঢাকা,
গাছগাছালিতে আটা জঙ্গল, মাটি শক্ত, আগাছায় ভরা। তারা কাজ শুরু করলো। দিদি, এ জমি তো একেবারে মরুভূমি। তপন সেই সকাল থেকেই কাজ করছি, কিন্তু জমিটার তো কোনো পরিবর্তনই দেখছি না। হবে রে হবে, জমির পরিবর্তন ঠিক হবে। বাবা বলতেন, কষ্ট করবে, কষ্টের ফল কখনো বৃথা যায় না। আর বাবা সবসময় বলতো, মাটি কখনো মরুভূমি না, মানুষই সেটাকে মরুভূমি করে ফেলে। ঠিক আছে, চল তাহলে কাজ করে দেখি আমাদের কপালে কি হয়। হ্যাঁ রে বোন, হার মানলে তো চলবে না। একদিনে তো আর পরিষ্কারও হবে না, কিন্তু আস্তে আস্তেই করে ফেলবো। 3 দিন ধরে তারা কোদাল চালিয়ে মাটিতে জল দিয়ে মাটি নরম করলো, আগাছা তুললো। সুমি আর মলিকে মাঠে কাজ করতে দেখে গ্রামের লোকেরা হাসাহাসি করতে লাগলো। আরে কালুদা, দেখো দেখো, মেয়ে মানুষ মাঠে কোদাল চাপাচ্ছে। দেখো, মেয়ে মানুষ আজকাল আবার মাঠে চাষের কাজ করবে নাকি গো? ওরা তো গরিব, বাবা মানেই এখন অভিনয় করছে কৃষানি হওয়ার। দেখবো মেয়ে মানুষ কতদিন মাঠে কোদাল কোপাতে পারে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। মানুষের বাড়িতে কাজ কর, তা না করে এসেছে মাঠে সত্যি সত্যি কাজ করতে। আজকাল মেয়ে মানুষের ঢঙের আর শেষ নেই। আসেছে। সুমি, তোরা মেয়ে মানুষ ওই মাঠে এসেছিস? সবাই তো হাসছে তোদের দেখে। এছাড়া যে কোনো উপায় নেই চাচি। যা করিস একটু ভেবে চিন্তে করিস। যারা হাসে তাদের হাসি শুনে থেমে গেলে তো আমাদের পেটে ভাত যাবে না মাসি। আমরা আমাদের কাজই করে যাব। হ্যাঁ, সেটা তো যাবে না, কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে। আমাদের সমাজে তো মেয়েরা এইভাবে মাঠে আসে না। আমরা না খেয়ে থাকলে সমাজ তো আমাদের খোঁজও নেবে না। আর তোমাকে বলে রাখছি, আজ যে সমাজ আমাদের দেখে হাসছে, একদিন সেই সমাজই আমাদের নিয়ে গর্ব করবে। এমন হলে তো ভালোই হয়। তাহলে তোরা কাজ কর, আমি গেলাম। দিদি, জমি তো প্রায় চাষের যোগ্য হয়ে এসেছে। তা জমিতে কি চাষ করবে ভেবেছো? মলি রে, আমাদের ব্যতিক্রম কিছু চাষ করতে হবে। সেটা কি? দাঁড়া, আমায় একটু ভাবতে দে। মলি, আমাদের এই জমিতে ফুলের চাষ করব। হ্যাঁ দিদি, সেটা ভালোই হবে। আমাদের গ্রামের মাঠে তো কোথাও ফুলের চাষ হয় না। ফুল হলে বাজারে বেশ ভালো দামেই বিক্রি করতে পারবো। বাবার রেখে যাওয়া কিছু টাকা আছে, ওগুলো নিয়ে হাটে গিয়ে কিছু ফুলের বীজ কিনে আনবো। পরের দিন দুবন বাজার থেকে ফুলের বীজ কিনে আনলো। গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, সাথে ফুল চাষের একটা বইও কিনলো। দিনের বেলা মাঠের কাজ সেরে রাত জেগে বই পড়তো তারা, কি করে ফুলের চাষ করতে হয়। দিদি, আমরা তো কখনো চাষ করিনি, আমরা কি পারবো? পারবো না কেন? আমাদের পারতেই হবে। চেষ্টা করলেই সবকিছু সম্ভব। কালই চারপাশে বেড়া দিয়ে দেব, নইলে মানুষও দুষ্টুমি করতে পারে আমাদের সাথে। আচ্ছা বেশ, তাহলে তো কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। বেলা হয়ে গেলে কাজ করতে গেলে বেশি কষ্ট হয়। এখন চল ঘুমিয়ে পড়ি, বেশ রাত হলো। তারা দুবন ফুলের বীজগুলো খুব পরিচর্যা করতে লাগলো। একদিন খুব ঝড় বৃষ্টি হলো। সেই রাতে প্রচন্ড ঝড়ে তাদের ফুলের বেড়াগুলো উড়ে গেল। পরদিন সকালে দুবন মাঠে ছুটল। দিদি, আমরা এত কষ্ট করে জমি পরিষ্কার করে ফুলের বীজ পুঁতলাম, এই প্রচন্ড বৃষ্টিতে তো সব শেষ হয়ে গেল রে দিদি। এই বীজ থেকে তো আর চারা বেরোবে না।
কাঁদিস না বোন, কালই আমরা আবার নতুন বীজ বুনবো। যতদিন সফল না হব ততদিন চেষ্টাই করে যাব। সফল আমাদের হতেই হবে। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, আমরা হার মানবো না। তোরা দু বোন কত পরিশ্রম করছিস। তোদের দু বোনের জন্যই গ্রামের অনেক গরিব মানুষ বাঁচার নতুন আশা খুঁজে পাবে। চেষ্টা করতে থাক, একদিন তোরা ঠিক সফল হবি। হ্যাঁ চাচি, বাবার রেখে যাওয়া দু বোনের এক জমি দিয়ে আমাদের ভাগ্য বদলাবে। আমাদের এই একটা জমিতে সারা জীবন দু বোন মিলেমিশে কাজ করব। বাবার দেওয়া এই উপহার কখনো নষ্ট করব না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। সেই পতিত জমি ফুলে ভরে গেল। রঙে রঙে ফুটলো নানান রঙের ফুল। বাতাসে ছড়িয়ে পড়ল গন্ধ। দূর থেকে মনে হয় যেন বসন্ত নেমেছে। দিদি দেখ, আমাদের জঙ্গলে ভরা জমিটা আজ মনে হচ্ছে নানান রঙে সেজেছে। কত সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ রে বোন, এগুলো আমাদের কষ্টের ফসল। ফুলগুলো দেখে আজ দুটো চোখ শীতল লাগছে। মনে হচ্ছে আমাদের কষ্টগুলো সফল হয়েছে। দিদি রে, আজ বাবার জন্যই সব সম্ভব হয়েছে। ভাগ্যিস আমাদের কথা ভেবে বাবা জমিটা রেখে গিয়েছিল। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। একটু সুখের মুখ দেখে যেতে পারলো না বাবা। চল রে দিদি, আজ আমরা কিছু ফুল হাতে তুলে নিয়ে যাই, দেখি কেমন বিক্রি হয়। হ্যাঁ তাই চল। যদি ভালো দামে ফুলগুলো বিক্রি করতে পারি না, তবে কাল বেশি করে ফুল তুলবো। ফুল নেবেন? তাজা তাজা ফুল নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা ফুল নিয়ে যান। দেখো কালুদা, হরেনের মেয়ে মাঠে গিয়ে কোদাল কুপিয়ে ফুল লাগিয়েছে। মানুষের আর খেয়ে দে কাজ নেই তো, তাই টাকা দিয়ে ফুল কিনবে। গ্রামের মানুষ খেতে পায় না আর টাকা দিয়ে ফুল কিনবে। বাবু, শুধু চাষ করলে হয় না রে, বুদ্ধি দিয়ে করতে হয়। এদের চাষ করার দরকার, তাই করছে। মেয়ে মানুষ এর থেকে বেশি বুদ্ধি আর কোথায় পাবে রে? হ্যাঁ গো কালুদা, একেবারে ঠিক কথা বলেছ গো। চল হাবু, যত সব পাগলামি। গ্রামের মানুষ খেতে পায় না, এরা বসেছে ফুল নিয়ে। চল চল চল। দিদি রে, সে কখন এসেছি, কেউ তো একটা ফুল কিনতেও এলো না। একটু ধৈর্য ধর, এখনো সারাদিন বাকি আছে। কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। ইস, হরেনের মেয়েরা জমিতে ফুল লাগিয়েছে, আর কিছু খুঁজে পাইনি। ফুলে কি কেউ পেট ভরাতে পারে নাকি? গ্রামে আবার ফুল কে কিনবে? এই যে মাইয়ারা, 10 টাকার গাঁদা ফুল দাও। আমার মেয়েটা খুব ফুল পছন্দ করে। এই নিন আপনার গাঁদা ফুল। তারপর সারাদিন বসে থেকেও আর 1 টাকারও ফুল বিক্রি করতে পারলো না দু বোন। তারা খুব হতাশ হলো। সারাদিন বসে থেকে মাত্র 10 টাকার ফুল বিক্রি করতে পারলাম। কি হবে এবার? এই ফুল তো এখানে বিক্রি হবে না। বাড়ি চল দিদি, বাড়ি গিয়ে ভেবে দেখবো। আমরা মনে হয় ফুল চাষ করে ফুলই করতাম দিদি। না রে বোন, আমাদের ফুল চাষের দিকে আরো মন দিতে হবে, আর ফুলগুলো শহরে বিক্রির ব্যবস্থা করতে হবে। তাহলে ফুলের বেশ ভালো দাম পাওয়া যাবে। এখানে কেউ ফুল কিনবে না রে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। শহরে ফুলের চাহিদা বেশি,
এমন সুন্দর ফুল দেখলে শহরের সাথে সাথে বিক্রি হয়ে যাবে। পরদিন তারা ফুল নিয়ে শহরে গেল। শহরে একটা লেকের ধারে তারা ফুল নিয়ে বসলো। প্রথম দিনেই বেশ ভালো দামে ফুল বিক্রি করলো তারা। বেশ কিছু টাকার ফুল বিক্রি করলাম। মলি, আজ বাবা দেখলে কত খুশি হতো। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। আমরা সপ্তাহে 2-3 দিন শহরে আসবো ফুল নিয়ে। যা বিক্রি হয় তাতে কোনো মতে দুপুনের দিন পার হলেই হলো। একদিন রমেন মহাজন এলো মাঠে, তাদের 2 বোনের কাছে। মাঠে গন্ধে ভরা ফুলের ক্ষেত দেখে বলল, সুমি, তোরা তো খুব ভালো ফুল লাগিয়েছিস রে। তোদের জন্য একটা সুখবর আছে রে। কিসের সুখবর দাদা? আজ থেকে তোরা ফুল বিক্রি করবি আমার দোকানে। আমি ফুলের চড়া দাম ঠিক করে দেব। কিছু লাভ আমাকে দিস, আর বাকিটা তোরাই রাখিস। তোদেরও অনেক লাভ হবে রে। তোদেরও অনেক লাভ হবে। রমেন দা, আমাদের নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমাদের ফুলের দাম আমরা ঠিক করব রমেন দা, আর আমরা যেখানে বিক্রি করি সেখানেই করব। দেখো বাচ্চারা, সুমি মলির মতো মেয়েরা প্রমাণ করেছে মাটিতে কষ্ট করতে জানলে মাটি কখনো ঠকায় না। শুধু মন দিয়ে কাজ করতে হয়, তাহলে সেখানে সফলতা নিশ্চিত। সুমি আর মলিকে দেখে ধীরে ধীরে অন্য মেয়েরাও সাহস পেল। রেনু মাসি নিজের উঠোনেও শাক লাগালো। পাশের রিনা চাষ শুরু করলো বেগুন। 1 বছর পর বেলতলি গ্রাম যেন একটা অন্য রূপ নিল। গ্রামের বাজারে তারা 2 বোন নতুন দোকান খুলেছে। নাম দিয়েছে 2 বোনের ফুল ঘর। আমি তোমাদের ফুল শহরে নিতে চাই। তোমাদের কাছ থেকে ফুল পাইকারি দামে কিনবো আর শহরে বিক্রি করব। তোমাদেরও ভালো দাম দেব। সত্যি বলছেন? হ্যাঁ, তোমাদের মতো পরিশ্রমী মেয়েদের ফুলেই তো শহর সাজে। শহরে বিক্রি করতে পারলে তোমাদের কষ্ট সার্থক হবে। আমরা তো শহরে ফুল বিক্রির জন্য সপ্তাহে 3 দিন যাই। এখন যদি আপনি নিয়ে যান তাহলে আমাদের কষ্টও কম হবে। আমরা রাজি। আমি তোমাদের জমিতে এসে গাড়ি করে ফুল নিয়ে যাব। তোমাদের আর কষ্ট করে বাজারে ফুল বিক্রি করতে হবে না। এই নাও তোমাদের ফুলের অগ্রিম টাকা। না না, ফুল নিয়ে তবেই টাকা দিবেন। এটা রাখো, আমি কাল সকালে তোমাদের জমিতে আসব। কেমন? সেদিন রাতে 2 বোন ঘরে ফিরল চোখে জল নিয়ে। বাবার পুরনো কাঠের চেয়ারটার পাশে বসে সুমি বলল, বাবা ঠিকই বলেছিলেন, মাটি কখনো কাউকে ঠকায় না। দিদি, আমরা আর কখনো মাটি ছাড়বো না। দেখো দিদি, বাইরে কি সুন্দর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সবটা। ফুলের পাপড়িতে শিশির জমেছে, যেন প্রতিটি ফুল বলছে যারা ভালোবাসে মাটি তাদের আশীর্বাদ দেয়। হ্যাঁ রে বোন, মাটি কখনো কারো শত্রু নয়। যে পরিশ্রম করতে জানে, আশা হারায় না, শেষ পর্যন্ত সেই জেতে। নারী বা পুরুষ নয়, বিজয় সবসময় পরিশ্রমেরই হয়।
বাবা, পানি খাও, তোমার গলা শুকাই গেছে। হায় রে কপাল, এখন এই মাইয়া কষ্ট করতাছে, তুই এত ছোট, কেমনে সামলাইবি সব? তুমি আর চিন্তা করো না বাবা, সব কাজ আমি সামলামু, তুমি শুধু ভালো হইয়া যাও বাবা। এই মাইয়ার স্কুলে যাইবার কথা, খেলাধুলা করবার কথা, অথচ সংসারের বোঝা তার কাঁধে। সিথি, আমি যদি না বাঁচি তোর কি হইব রে মা, তোর কি হইব? বাবা, তুমি এইটা কেমন কথা কইতা? তুমি আগে সুস্থ হইয়া উঠবা, আমি কত প্রার্থনা করি তোমার লাইগা। আরে ও সিথি, ভেতরে তোর বাপ কেমন আছে রে? শুনলাম শরীরটা নাকি খুব খারাপ। হ্যাঁ বুড়িমা, দিন দিন অবস্থা আরো খারাপ হইতাছে বাবার, ডাক্তার দেখাইবার পয়সাও নাই। হায় সৃষ্টিকর্তা, দয়া করো, গরিবের সংসার, দুঃখ ছাড়া আর কিছুই নাই। তুমি চিন্তা করো না বাবা, আমি সব কিছু সামলামু, আমি তো তোমারই মাইয়া। হ, তুই আবার শক্তি রে মা, বিধাতা চাইলে তুই সুখী হইবি রে মা, তুই সুখী হইবি। আগে আগে লাকড়ি আনতে হইব, নইলে রাইতে রান্না কেমনে হইব? বাবাও তো ভাত চাইব। বাবা, তুমি ঘুমাও, আমি লাকড়ি আনতে গেলাম। বাবা, এত গরমে যাইস না রে মা, বনটা তো ভয়ানক, কেউ থাকলে একসাথে যাইতি। চিন্তা করো না বাবা, আমি সাবধানে যামু, তোমার শরীর ভালো না, আমি না গেলে ঘরে চুল্লি কেমনে জ্বলবো? কিরে সিথি, একলা কই যাস? লাকড়ি আনতে চাই কাকা। বনে সাবধানে যাস, সাপ বাঘের ভয় আছে, বুঝলি? হ্যাঁ কাকা, সাবধানেই থাকমু। হাই বিধাতা, কোনো বাঘ সাপ না ইয়া পড়ে, তাও যাইতে হইব, নইলে চুল্লি কেমনে চলবো? আরে, এইটা আবার কি জিনিস, কেমন আলোর মতো? আরে, এই তো দেখতাছি ভাঙা আয়না, কিন্তু এত আলো কেন? ভয় পাস নি মেয়ে, আমি জাদুর আয়না, তোর তিনটে ইচ্ছে পূরণ করব। আরে, আয়না কি কথা কইতাছে নাকি? আমি কি স্বপ্ন দেখতাছি? ওরে বাপরে, আয়নায় আবার কথা কয় নাকি? আমি কি কোনো ভূতের ফাঁদে পড়লাম নাকি? ভয় পাস নি মেয়ে, আমি কোনো ভূত না, আমি জাদুর আয়না, তুই যা চাইবি তোর তিনটে ইচ্ছে আমি পূরণ করব। তিনটা ইচ্ছা?
তাইলে কি আমার বাপরে সুস্থ কইরা দিতে পারবা? হ্যাঁ, তুই সত্যি যদি মন থেকে যাস তবে তোর বাবার অসুখ দূর হয়ে যাবে। আয়না, তুমি সত্যি ইচ্ছা পূরণ করবা? আমার প্রথম ইচ্ছা এইটা, যেন আমার বাপ সুস্থ হইয়া যায় আর কষ্ট না পায়। তোর এই ইচ্ছে পূর্ণ হয়েছে। এই মুহূর্তে তোর বাবার শরীর সুস্থ হয়ে গেছে। হাই বিধাতা, যদি সত্যি হয় তাইলে আমার বাপ আর কষ্ট পাইব না। আমি এক্ষুনি যাইয়া দেখতাছি। আয়না, তুমি যদি সত্যি এটা করো, ওই আমি তোমারে সারা জীবন মনে রাখবো। তোর মন পরিষ্কার মেয়ে, তবে সাবধানে চাইবি। তিনটে ইচ্ছে শেষ হলে কিন্তু আর কিছুই চাইতে পারবি না। সত্যি যদি আমার বাপের শরীর ভালো হইয়া যায়, তাইলেই আয়নাই আমার কাছে বিধাতার সব থেকে বড় দান। তোর ইচ্ছে পূরণ হলো মেয়ে। এই মুহূর্তে তোর বাপের শরীর হালকা হয়ে গেছে। মারে দেখ, আমার শরীরটা কেমন ঝরঝরা লাগতাছে রে, কাশিটাও নাই। আমি হঠাৎ কইরা কেমনে ভালো হয়ে গেলাম রে। বাবা, বিধাতা কৃপা করছে বাবা, তুমি সুস্থ হইয়া গেছো। হরে মা, বিধাতার কৃপা ছাড়া আর কি। আমি যেমন অসুস্থ আছিলাম, মনে হয় আবার নতুন দেহ পাইছি রে। দাঁড়াইয়া দেহি রে মা, দাঁড়াইয়া দেহি। সিথি, আমি হাঁটতেও পারতাছি রে। আহ, আমার কপাল ফিরলো, কপাল ফিরলো আমার। বাবা, আমি শুধু চাইছিলাম তুমি ভালো হইয়া যাও, আর বিধাতা বিধাতা আমার ইচ্ছে শুনছি। ওরে বাপরে, কিরে সিধু, তোরে দেখা তো মনে হয় নতুন কইরা তোর জন্ম হইছে। ভালা হইয়া গেছস দেখি। হ গো বুড়িমা, কষ্ট গেছে, মনে হয় আবার নতুন জোর আইছে গায়। এইটা বিধাতার কৃপা ছাড়া আর কিছু না রে। সিথি, তুই যে আমার আসল শক্তি রে মা। তুই না থাকলে আমি বাঁচতাম না রে মা, আমি বাঁচতাম না। বাবা, আমি তোমারে ছাড়া কিছু না, তোমারই ভরসা করে থাকি। তুমি তো আমার সব। আরে সিধু তো দাঁড়াইয়া গেছে, কালকেও তো মরণাপন্ন ছিল। এইটা অলৌকিক ছাড়া আর কিছুই না। দেখ মা, তুই থাকলে আমি কোনোদিনও মরুম না রে মা, কোনোদিনও মরুম না। আয়না, তুমি আমার প্রথম ইচ্ছা পূরণ করলা। এবার আমি তোমারে ঠিক মতো ব্যবহার করবো, যেন শুধু আমার না, সবার দুঃখ দূর হয়। আয়না, তুমি আমার বাবারে সুস্থ করলা। এবার আমার দ্বিতীয় ইচ্ছা শোনো। আমি পড়াশোনা করতে চাই, বই খাতা চাই, আমি স্কুলে যাইতে চাই। তোর মন পরিষ্কার, তুই চাস জ্ঞান স্বার্থ ছাড়া। তোর ইচ্ছে পূরণ হবে। কই সিধু ভাই, বাইরে আসো, বাইরে আসো।
কিরে দেবেন, এইটা আবার কি? এত বই খাতা নিয়ে আইছত কেন? কালকে শহরে গেছিলাম, শিথিল লাইগা চিন্তা হইল এত ভালো মাইয়া লেখাপড়া করতেছে না, তাই ওর লাইগা বই কিনা নিয়ে আইছি। ও কাল থেকে স্কুলে যাইব, লেখাপড়া করব। কাকা, এই বই আমারে দেবেন? হরে সিথি, এই বই খাতা সব তোর। তুই কাল থেকে স্কুলে যাবি রে। আয়না, তুমি আমার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করলা। এইটা কি রে সিধু? তোর মাইয়া বই নিয়ে ঘুরতেছে, পড়াশোনা কইরা পেট ভরবো না কি রে? মহেশ দাদা, আমি গরিব কৃষক, লেখাপড়া জানি না। তই মাইয়া যদি লেখাপড়া শিখে আমাগো কপালও ফেরাইতে পারে। হ, লেখাপড়া ছাড়া গা অন্ধকারেই থাকবো। সিথির পড়াশোনা হোক, ও একদিন গায়ের গর্ব হইব। মারে, তুই আমার মাইয়া না শুধু, তুই আমার স্বপ্ন। তুই একদিন গায়ের সবাই রে আলোর দিশা দেখাইবি রে মা। আর একটাই ইচ্ছা বাকি আছে, ওইটা আমি শুধু নিজের না, সবার লাইগা যাবো। আমার বাপ সুস্থ হইছে, আমি পড়াশোনার সুযোগও পাইছি, কিন্তু এই গায়ের কত মানুষ না খাইয়া থাকে, কত বাচ্চা স্কুলেও যাইতে পারে না। আমার এইটাই শেষ ইচ্ছা, এখন সবার লাইগা। আয়না, আমার শেষ ইচ্ছা হইল আমাগুর গায়ের কেউ যেন আর অভাবে কষ্ট না পায়। সবার ঘরে ভাতের হাঁড়ি চলুক, সবার মুখে হাসি থাকুক, আর বাচ্চারা সবাই লেখাপড়া করুক। তোর মন পবিত্র, তুই শুধু নিজের না, সবার সুখ চাস, তাই তোর তৃতীয় ইচ্ছেও পূরণ হবে। আরে, এই যে কি আমি স্বপ্ন দেখতাছি। কাল যেই জমি সুখ না ছিল, আজ হেডা বুক ভইরা ধান গজাইলো কেমনে? সিধু ভাই, আমার খেতে এক রাইতেই ফসল ভইরা গেছে, বিধাতা জানে কেমনে। এই গায়ের কপাল ফিরছে, বিধাতার কৃপা নামছে, দারিদ্রতার কালো মেঘ কাইটা গেছে। আমার খেতেও তো দানে বইরা গেছে রে। এতদিন আমি খালি খালি হিংসা করছি, তই বিধাতা কৃপা করলে এমনি ভাগ্য খোলে। আমার তিনটা ইচ্ছা তো পূর্ণ হয়েছে, কিন্তু আসল শক্তি ছিল দয়া আর ভালোবাসায়। ওই সিধু, একটু কথা আছে রে। কি মহেশ দা, কিছু কইবা? কি কইবা কও। ভাই রে, আমি ভুল করছি রে। এতদিন হিংসা আর দুষ্টামি কইরা গায়ের মানুষকে কষ্ট দিছি, এখন চাই আমি বদলাইয়া যাই। তুই আমারে ক্ষমা কইরা দিস ভাই, ক্ষমা কইরা দিস। দাদা, মাইনসে ভুল করতেই পারে,
তয় ভুল শোধরানোই আসল শক্তি। তুমি যদি সত্যি বদলাবার চাও, গায়ের কাজে লাগাও, বুঝলা? গায়ের কাজে লাগাও। কাকা, এখন সবাই সুখী আছে। আপনি চাইলে আমাগোর স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াইতে সাহায্য করতে পারেন। হ, এইটাই আমি কইতাছিলাম। আমি কামাইতে জানি, খাটতেও পারি। গায়ের জন্য কাজ করো মামি। ভাই সব, আমি আগে হিংসা করছি, এখন চাই সবাইরে নিয়া এক লগে কাম করতে। ক্ষেতের কাজে আমি আছি সাথে, গায়ের বাচ্চা গোর পড়ালেখারও যতটুকু পারি সাহায্য করমু। এইটা তো খুবই ভালো কথা মহেশ। মানুষে ভুল করলে আবার সোজা হইতে পারে। তোর বদলেই গায়ের আসল উন্নতি হইব। দাদা, তুমি সত্যি বদলাইয়া গেছ। শুধু সুখ ভাগ করে খাইলে আসল সুখ রে, একলা সুখের কোনো দাম নাই রে। কাকা, এখন আপনি গায়ের সবার প্রিয় মানুষ। আমার 3 ইচ্ছার সাথে সাথে একটা নতুন ইচ্ছা পূর্ণ হয়েছে। মানুষের মনে বদলাইছি, আর এইটাই আসল সুখ। আয়না, তুমি আমাকে এত উপকার করলা, আর আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার ইচ্ছে পূরণ করতে পেরে আমিও খুব খুশি। আমি বহুদিন যাবত অভিশপ্ত হয়ে জঙ্গলে ছিলাম। তুমি যদি আমার উপকার করতে চাও, তাহলে আমাকে নদীর জলে ফেলে দাও। ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। কিন্তু তোমার সাথে কি আমার আর কোনোদিন দেখা হইব না? হতেও পারে, আবার নাও হতে পারে। নদীর জলে ভাসতে ভাসতে আবার কোনো এক দুঃখীর ইচ্ছে পূরণ করব। শিখি, তুমি কেঁদো না। তোমার মন অনেক ভালো। তোমার মতো ভালো মেয়েকে সাহায্য করার জন্য সব সময় আমার মতো কেউ না কেউ নিশ্চয়ই আসবে। কারণ তুমি শুধু নিজের জন্য না, সবার জন্য চিন্তা করো। তুমি হাসি মুখে আমায় বিদায় দাও। তুমি অনেক ভালো থাকো। তুমি আমাগো সবার ভাগ্য পরিবর্তন কইরা দিছো। আমি তোমারে কোনোদিন ভুলবো না। আমার সব ইচ্ছা পূরণ করছো তুমি। আমি এতেই অনেক খুশি। এইটা গায়ের নতুন শুরু। আগের দুঃখ আর অভাবের দিন শেষ। এখন সবাই মিলে কাজ করুম, আনন্দ করুম। মারে, জানি না বিধাতা আমাগোর ওপরে এত কৃপা কেন করলো। তয় সবই তার ইচ্ছা রে মা, তারই ইচ্ছা। হ বাবা, ঠিকই কইছো। সবই বিধাতার কৃপা। আমাগো সবার ভাগ্য খুলছে। তুই একটা কথা কি জানো? আমাকে সব সময় মনে রাখা উচিত, নিজের জন্য না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করলে তখনই ভালো থাকুন যায়। হরে সিথি, একেবারে ঠিক কথা কইছত রে মা, ঠিক কথা কইছত তুই। আমাগোর গল্প যদি আপনাগোর ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যাইতে ভুইলেন না। সবাই একটা লাইক দিয়ে যাইবেন কিন্তু।
একটা কমেন্ট কইরা জানায়ে দিয়া যায়েন গল্পটা কেমন লাগলো।